বাঙালিদের সেবা করবার জন্য গিয়েছিলাম। প্রবাসীদের অনেক ঝামেলা, দালালের খপ্পর। তো পে অফ লাইন দিয়েছিলাম, গুড বাই দালাল ভাই। তো পরে মানে যাই হোক ওখানে এটা কমানো যাবে না। কারণ আ ওইখানে অনেক তবুও বাঙালিরা অনেক সেবা দিতে পেরেছি ওদেরকে। তো ওইটা বেশ পপুলার এখন এবং খুব ডিসিপ্লিন ওয়াইজ এটা অ্যাক্টিভিটি হচ্ছে। বাঙালি ভাইরা সেবা পাচ্ছে। ঘানির পরে আপনাকে আর কি সেভাবে ফিল্মে দেখা গিয়েছে? হ্যাঁ, আমার বন্ধু রাশেদ, আমার বন্ধু আমার রাশেদ। বন্ধু রাশেদ ওটার পরে করছি। আমার বন্ধু রাশেদে কিন্তু মানে আমার কাছে মনে হয় যে ওই যে রাশেদ যে হ্যাঁ, ক্যারেক্টারটা, হ্যাঁ, হ্যাঁ। ওকেই মনে হচ্ছিল যে ফোকাসটা না ফোকাসে ডেফিনিটলি আছে। রাশেদই মূল ভূমিকা। কিন্তু ওদের আইডল যে শফিক ভাই, হুম, আমি কিন্তু এখনো রেসপন্স পাই ইয়াংদের মধ্যে থেকে। আচ্ছা, আচ্ছা। আমাকে শফিক ভাই বলে ডাকে অনেকেই। কিন্তু হ্যাঁ, এরপরে আর কি মানে ধরেন এটা তো ঘানি কত সালের আসলে ছবি? কি ঘানি ২০০৬ সালে মুক্তি তো পেয়েছে। আজকে ২০২৬। আসলে কি আমার আসলে একটা কাজ রেগুলার করতে গেলে অনেক জাস্টিফিকেশন এর দরকার হয়। মানে আমার নিজের আন্ডারস্ট্যান্ডিংটা খুব আগে দরকার। যে আমি কি করছি? বা আমার এই অমূল্য সময়, জীবনটা এত ছোট যে আমি কি টাইমটা ওয়েস্টেজ করছি? নাকি আমি সবসময় প্রোডাক্টিভ কিছু করতে চেয়েছি জীবনে। এজন্য ধরেন যে যখন আমি ২০০৯-১০ পর্যন্ত আমি কিন্তু প্রফেশনালি অ্যাক্টিং করছি। ২০০৫ সালে আমি ইউনিটেন ছেড়েছি। ৬ বছর চাকরি করার পরে। তো প্রফেশনালি অ্যাক্টিং করতে গিয়ে অনেক ভালো, ভালো কাজ করতেছি এবং নাটকের প্রচুর কাজ। তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরে আমি বড় ছেলেটাকে আমার বিছানায় বড় হতে দেখেছি। আর আমি যেহেতু বায়োকেমিস্ট সেহেতু মানে আমার অ্যাডভার্টাইজিং ব্যাকগ্রাউন্ড সব মিলিয়ে আমার পরিবার কিন্তু এই প্রফেশনালি অ্যাক্টিংটাকে ওরা ঠিক অ্যাকসেপ্ট করতে পারেনি। কারণ ভোরে বেরোই, রাতে ফিরি। কোনো ফ্যামিলি লাইফ নাই। আর অনেক স্ট্রাগল, সেই পরিমাণ আর্নিংও কম যে একটা বিজ্ঞাপনে ভয়েস দিলে যত অল্প সময়ে যত টাকা রোজগার করি, এই সারাদিন অভিনয় করে তো সব মিলিয়ে আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রোডাক্টিভিটি। আমি যখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম তখন আমি রিয়ালাইজ করলাম যে আমার পরিবারকে বলার মতো আমি একটা অবস্থান তৈরি করতে পারছি। যে দেখো আমি একটা সোনার মেডেল পেয়েছি। তারপরে আমি আমার প্রফেশনাল লাইফে চলে যাই আবার। আমি মারমেডে চলে যাই কক্সবাজারে। তখন মারমেডের ইনিশিয়েটর হিসেবে আমি সোহাগকে ২০০৪ সালের দিকে ও অভিনেতা হতে আসছিল। কিন্তু অনেকগুলো সুযোগও পেয়েছিল। কিন্তু আমি বলছি, "তোর অভিনয় হবে না, তুই গিয়ে ট্যুরিজম কর।" রেস্টুরেন্টের বিজনেস শুরু করেছিল। তো ওইখান থেকে পরে ২০১০ পর্যন্ত ও জিনিসটাকে অনেক দূর এগিয়ে নিয়ে আসে। করে কিন্তু সে সময়ে কক্সবাজারের ১৪টা ইউনিয়নের চেয়ারম্যান এবং ওইখানকার আ প পলিটিক্স, ওখানকার বিজনেস, ওখানকার প্রশাসন সবাই এটা ভেঙে দেওয়ার জন্য একেবারে নথিপত্র নিয়ে অ্যাটাক মানে করেছিল কেন বলেন আরকি। তো এটা? এটা ওই যে কিছু সরকারি খাস জমি ছিল। আসলে এটা জেলাসি যে ফরেনাররা সবাই ওখানে যায়। হ্যাঁ, 5 স্টার হোটেলদের বিজনেস নাই। কক্সবাজারে সব এই বাঁশ কাঠের ইয়েতে ফরেনাররা চলে যায়। তো এইসব জেলাসির কারণে তারপরে ওভাবে যে মেইনটেইন করার যে বিষয় আছে, আমলা থেকে শুরু করে সবার সাথে, সেটাও ঠিকভাবে হয় নাই। তো সে সময় খুব ক্রাইসিস দেখে আমি চলে গেলাম কক্সবাজার। গিয়ে ওখানে ১০ মাস থাকলাম এবং মোটামুটি ১ম সিইও হিসেবে মারমেড ইকো ট্যুরিজম লিমিটেডে। ট্যুরিজম তো আই লাভ ট্যুরিজম। দ্যাটস ওয়াই আমি ওখানে তারপরে ওটা যখন দাঁড়ায় গেল তখন আবার ফিরে আমি আবার অ্যাক্টিং করিনি। আবার তখন একটা গ্রুপ অফ কোম্পানিজে তার মানে জয়েন আপনি করলাম। মানে প্রফেশনাল হিসাবে আপনার যে মানে চাকরিটা বা হ্যাঁ, জব যেটা এটা আপনি সবসময় করে গেছেন। করে গেছি আমি। মানে এটা করার পাশাপাশি আপনি মানে অভিনয়টা করেছি। অবশ্যই আমি তো কারণ আমি আপনাকে দেখেছি অভিনয় করতে গেলে সারাদিন খুব ওয়েস্টেজ হয়। না হয়তো কিন্তু আপনি গসিপিং হচ্ছে। আমার আমি পড়া হতো অনেক। আমি কিন্তু আপনাকে কখনো অভিনয়ে এসে আমি দেখিনি যে আপনার কোনো ব্যস্ততা আছে যে আপনি বাসায় চলে যাবেন বা কিছু। না, না। এটা আপনি কখনো করেননি। না, কারণ হচ্ছে যে আপনার অভিনয়ের কাছে ব্যাপারে আমি আপনি খুব কমিটেড। অনেস্ট, খুবই অনেস্ট। ডেফিনিটলি আমি কাজ হচ্ছে আমার ইবাদত। আমি দেখেছেন আপনি আপনার মুহূর্তের মধ্যে আমি সেটে হাজির হই, নিজে লাইট করি। কোনো মোবাইল ব্যবহার করি না এবং এক ধরনের মেডিটেশনের মতো থাকি। অপেক্ষায় থাকি কখন ডাকবে। কারণ এটা একটা আমি আমার রিজিক। এই সেটাকে যে আমি এই রিজিকের কথাগুলো আমরা শুনবো আমাদের ওই বিজ্ঞাপনের বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। তো আমরা আড্ডা দিচ্ছিলাম, চমৎকার আড্ডা দিচ্ছিলাম। আড্ডার পরবর্তী অংশ আমরা ব্রেকের পরে চলে যাব। দর্শক আমরা আজ নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। দর্শক আমাদের ব্রেক নেওয়া শেষ। ব্রেকের পরে আবার ফিরে এলাম আমাদের প্রিয় অভিনেতা মুরাদ ভাইয়ের সাথে। মুরাদ ভাই, অনেক মজার গল্প শুরু করেছিলাম আমরা এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে। ওই আপনি মারমেডের কথা বলছিলেন। মারমেড যে আমাদের যে কক্সবাজারের যে মারমেড ইকো মার্বেল বিচ, রিসোর্ট বা মারমেড ইকো ছাড়া একটা কি আছে? বিচ রিসোর্ট আছে, বিচ রিসোর্ট মার্মেড একটা আছে। ক্যাফে আছে, চিল অ্যান্ড গ্রিল, হ্যাঁ, এখন মার্মেড কফি লঞ্চ হ্যাঁ, করেছি আমি। এখন ওই জায়গাটা কি আগের মতো ধরে রাখতে পেরেছে ওরা? আ করোনার পরে একটু সমস্যা হচ্ছিল। তখন আমি আবার ডিরেক্টর সেলস হিসেবে গিয়েছিলাম। গিয়ে আবার রিনোভেট করে জিনিসটাকে আবার মার্কেটিং করে, লাইভ করে
তারপরে তো অনেক ভালো ডেভেলপ হয়েছে, সুইমিং পুল হয়েছে ওই সময়। তারপরে এখন তো খুবই চমৎকার। আসলে ট্যুরিজমের জন্য আমি বলবো যে মারমেড একটা আইডল। মারমেডের যে সার্ভিস, মারমেডের যে অ্যাটিটিউড এবং ট্যুরিজমকে ফুলফিল করার জন্য যা লাগে, মানে থ্রি কলিং, সব কিছু মারমেডের মধ্যে আছে। এবং কালচার দেখেন, মারমেড হাতি, 4টা হাতি নিয়ে রেজু খালের পাশে একটা স্টেজ আছে। তো সেখানে 4টা হাতি নিয়ে একটা ডেমনস্ট্রেশন, একটা শো হয়েছে, যেখানে মানুষেরা এই জঙ্গলে নিজেদেরকে দখল করে পশু পাখিগুলোকে তাড়িয়ে দিচ্ছে। কিন্তু কিন্তু হাতি আবার কি হচ্ছে, একজন যখন শিশু পুকুরে ডুবে যাচ্ছে তখন হাতি তাকে বাঁচাচ্ছে। তো আমরা ওইটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে পরিবেশের সবার দরকার আছে, যে যার জায়গায় সেখানে তাকে বোনেরা মানে শিশুরা মাতৃক্রোড়ে তো এখানে একটা ব্যাপার কি মনে হয় না যে আমাদের কক্সবাজারের যে বিশাল বিচ, সবটাই তো ফাঁকা পড়ে আছে। না, এখন আপনি দেখেন 2004-05 সালের যে অবস্থা ছিল, বিশেষ করে আমি 2009 মানে 7-এ শুরু হয়েছে এই করিডোর। আমি 9 থেকে যে থাকছি 10, তো ওই সময় তো একদম বিরান ভূমি ছিল এবং ওখানে গাছও ছিল না। এই যে বিচ রিসোর্টের সামনে আমি প্রায় 40 গাছ লাগাইছি, 40,000 গাছ লাগাইছি, সেটা ব্র্যাক দিছিল। এবং কৃষ্ণচূড়া ছিল না, পলাশ ছিল না, কোনো রং ছিল না, শুধুমাত্র গ্রিন ছিল। তো এগুলো কিন্তু আমি অনেক উদ্যোগ নিয়েছি এইসব ব্যাপারে। তো এখন আমি রিসেন্টলি আবার আমি একটা অর্গানাইজেশনে জয়েন করছি, সেটাও ট্যুরিজমে বিলং করে। আমি অ্যাডভাইজার ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং। তো এখন দেখলাম যে যেভাবে ট্যুরিজম বেড়ে উঠছে মেরিন ড্রাইভকে কেন্দ্র করে একদম টেকনাফ পর্যন্ত, তো এতে করে ধরেন যে আরও 5-10 বছরের মধ্যে বাংলাদেশে মানে কক্সবাজার, মানে ইনানি পর্যন্ত অলরেডি হয়ে গেছে। ইনানি পার হয়ে আপনি চলে যান। এখন মানে মেরিন ড্রাইভটা এখন লোকজন, এবং ওখানে জমির দামও অনেক বেড়ে গেছে। আর এত সুন্দর অ্যাস্থেটিক, এত মানে দারুণ, পাহাড় একপাশে একপাশে সমুদ্র। পাহাড়, একপাশে সামনে সমুদ্র, পেছনে পাহাড়, পাওয়া তো টাফ। তাই না? মারমেড আপনি বিচ রিসোর্টটা দেখেন, ঠিক পেছনেই হচ্ছে ভ্যালিটা। হ্যাঁ, ওখানে আমি যখন একা থাকতাম, হ্যামকে ঝুলতাম, পানির বরজ, আর আমার একটা রুম ছিল বিশাল বড়, ওইখানে টেলিভিশনও দেখতাম ব্যাটারি দিয়ে। তো ওইখানে সামনেই আইল্যান্ড, এবং জোয়ারের সময় পানি চলে আসে, আমি জাল দিয়ে রাখি। আবার সূর্য যখন ডোবে তখন যে কি অসাধারণ আকাশের পেন্টিং। তো এ মানে আমরা অনেক মানে প্রিয় মুহূর্তে চলে যাচ্ছি বারবার। একবার আপনাকে আমি শুটিংয়ে আমরা এই যে হ্যাঁ, কক্সবাজারে। কক্সবাজারে মারমেডে ওখানে করলাম। তো এটাই কক্সবাজার খুবই ট্যুরিজমের জন্য নাম্বার 1 পজিশন বাংলাদেশের। এই আমি প্রিয় প্রশ্ন, অনেকগুলো প্রিয় প্রশ্ন, দু একটা অপ্রিয় প্রশ্ন করি। Sure. অপ্রিয় প্রশ্ন যেমন ধরেন, আপনি এত ভালো অভিনেতা, তাহলে আপনি রিসেন্ট কি কোনো ফিল্ম করছেন? আমি হ্যাঁ। আপনার ফিল্ম দেখেছিলাম সুন্দরবন হ্যাঁ, জাতীয়। অপারেশন সুন্দরবন করছিলাম। আমি তো মাঝখানে মালয়েশিয়ায় ছিলাম 2 বছর। ও আচ্ছা, মালয়েশিয়া ছিল। তো মালয়েশিয়ায় আমি ছিলাম বাংলাদেশ গভর্নমেন্ট অথরাইজ কোম্পানি ইএসকেএল, সেটার আমি ছিলাম ডিরেক্টর ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং। তো এটা কাজ ছিল অ্যাম্বাসির সাথে ই পাসপোর্ট প্রোভাইড করা, সেখানে অ্যাপ্লিকেশন, অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড বায়োমেট্রিক। তো আমি এটা অপারেশন অ্যান্ড ব্র্যান্ডিং মার্কেটিং। তো বাঙালিদের সেবা করবার জন্য গিয়েছিলাম। প্রবাসীদের অনেক ঝামেলা, দালালের খপ্পর। তো পে অফ লাইন দিয়েছিলাম, গুড বাই দালাল ভাই। তো পরে মানে যাই হোক, ওখানে এটা কমানো যাবে না, কারণ ওইখানে অনেক তবুও বাঙালিরা অনেক সেবা দিতে পেরেছি ওদেরকে। তো ওইটা বেশ পপুলার এখন, এবং খুব ডিসিপ্লিন ওয়াইজ এটা অ্যাক্টিভিটি হচ্ছে, বাঙালি ভাইরা সেবা পাচ্ছে। তো ওইটা করে আমি বাংলাদেশে আসার পরপরই আমি একটা সিনেমা করলাম, সোলজার। সাকিব খান আছেন, সাদিক সাকিবের ডিরেকশন। রিলিজ হয়েছে এটা? রিলিজ হয়নি, কাজ চলতেছে, সোলজার। তো আমি সেখানে কর্নেল খালেদ, একজন সাকিবদের বস আর কি, আন্ডারগ্রাউন্ডের। আমরা হচ্ছি বাংলাদেশের দেশপ্রেমী সোলজার। তো খুব দারুণ লেগেছে অভিনয় করতে, এবং এখনও শেষ হয়নি, একটু বাকি আছে।